আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। অপারেশন সিন্দুরের পরদিনই লাহোরে আবারও পরপর বিস্ফোরণ। শহর জুড়ে আতঙ্ক, বেজে উঠল এয়ার রেড সাইরেন। ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, দাবি লাহোর পুলিশের। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক গোলাবর্ষণ অব্যাহত। পুঞ্চ সেক্টরে পাক গুলিতে মৃত্যু ভারতীয় বাহিনীর জওয়ান ল্যান্স নাইক দীনেশ কুমারের। পাক গোলায় আঘাতে মারা গিয়েছেন 13 জন স্থানীয় বাসিন্দা। অপারেশন সিন্দুরের পর আপাতত বন্ধ ভারতের 27টি বিমানবন্দর। দিনভর বাতিল 450 বিমান। বিদেশি বিমান সংস্থা এড়িয়ে যাচ্ছে পাকিস্তানের আকাশ। ফেক ছবি আর ভিডিওর মাধ্যমে ভারতের রাফাল ধ্বংসের দাবি পাকিস্তানের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রমাণ দিতে ব্যর্থ পাক প্রতিরক্ষা মন্ত্রী। দাম বাড়ালো রাফালের শেয়ারের। অপারেশন সিন্দুরের পরদিনই লাহোরে পরপর বিস্ফোরণ। বৃহস্পতিবার ধোঁয়ায় চাদরে ঢাকলো আকাশ, বেজে উঠল বিপদ সাইরেন। কি কারণে এই বিস্ফোরণ তা অবশ্য স্পষ্ট নয়। শুধুমাত্র লাহোরে নয়, পাশাপাশি কিন্তু করাচিতেও বিস্ফোরণ হয়েছে। সাত সকালে পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর। প্রাণভয়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন স্থানীয় বাসিন্দারা। পাক সংবাদ মাধ্যম জিও নিউজ এবং সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। কি কারণে এই বিস্ফোরণ তা অবশ্য স্পষ্ট নয়। হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। বিপদ বুঝে বন্ধ করে দেওয়া হয়েছে লাহোরের ওয়ালটন বিমানবন্দর। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, লাহোরের ওয়ালটন বিমানবন্দরের নিকটবর্তী গোপালনগর এবং নাসিরবাদ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই বিস্ফোরণ বেশ তাৎপর্যপূর্ণ। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে দৌড়ঝাঁপ শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। গোটা এলাকা ঢেকে যায় ধোঁয়ায়। পুলিশ সূত্রে দাবি, ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইতিমধ্যেই ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে বলে সে দেশের একাধিক সূত্রে জানা যাচ্ছে, যদিও এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি হাই নিউজ। উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের মৃত্যুর বদলা নিতে বুধবার ভোররাতে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সাংবাদিক বৈঠক করে এই হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিদেশ সচিব ও ভারতীয় সেনা। তাতে জানানো হয়, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে। যেসব জায়গায় বসে ভারতের সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত এনেছে। এই অপারেশনের পরদিনই ফের বিস্ফোরণ ঘটল পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরে। হাই নিউজ নেটওয়ার্ক। জঙ্গি শিবিরে হামলার জবাবে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ অব্যাহত রাখল পাক সেনা। পাকিস্তানি সেনাবাহিনীর ছোড়া গুলিতে বুধবার পুঞ্চ সেক্টরে মৃত্যু হয়েছে ভারতের সেনা জওয়ান ল্যান্স নাইক দীনেশ কুমারের। বছর 32-এর ওই জওয়ান পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটিতে টহল দিচ্ছিলেন। নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ছুটে আসে গোলা। সেই গোলার আঘাতে গুরুতর জখম হন তিনি, পরে মৃত্যু হয় তার। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার 15 দিনের মাথায় মঙ্গলবার প্রত্যাঘাত করেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পাঞ্জাব প্রদেশের 9টি লক্ষ্যবস্তুতে আকাশপথে হামলা চালিয়েছে বায়ুসেনা। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। আর এই অভিযানের পর থেকেই নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রামগুলি লক্ষ্য করে গোলা এবং গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জম্মুর পুঞ্চ জেলাতেই। সেখানেই মৃত্যু হয়েছে 13 জনের, আহত 50 জনেরও বেশি। বুধবার গভীর রাতে উড়ি কুপওয়ারাতেও গোলাবর্ষণ চালিয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে গোলাগুলির পাল্টা জবাব দিচ্ছে ভারত। পাকিস্তানের বেশ কয়েকজন তাতে হতাহত হয়েছেন বলে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে নয়াদিল্লিও। যে কোনো ধরনের পাক হামলা রুখতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিটগুলিকে সক্রিয় করে রাখা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলি থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে গ্রামবাসীদের। নিহত সেনা জওয়ান দীনেশের বাড়ি হরিয়ানার পলওয়াল জেলায়। 2014 সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। তার আরও 2 ভাই সেনায় কর্মরত। ছেলের মৃত্যু সংবাদ শুনে দীনেশের পিতা দয়ারাম শর্মা বলেন, ও একজন সাহসী জওয়ান ছিল। গোটা দেশ ওর জন্য গর্বিত। ওর আত্মত্যাগ সকলের মনে থাকবে। হাই নিউজ নেট। ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধ করতে মধ্যস্থতা করতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজেই এই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, দুই দেশের সঙ্গেই তার ভালো সম্পর্ক এবং যুযুধান দুই দেশের সঙ্গে তিনি মানিয়ে চলতে পারেন।
বুধবার হোয়াইট হাউসে ভারত পাকিস্তান সংঘাত এবং দুদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প বলেন এটা ভীষণ ভয়াবহ। তারপরেই চলতি পরিস্থিতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি উভয়কে নিয়েই চলতে পারি। আমি ওদের খুব ভালো করে জানি। আমি চাই তার থামুক। আশা করি তারা এখন থামতে পারবে। এই সূত্রেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চান বলে জানান ট্রাম্প। বলেন, দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে। যদি আমি কোনো সাহায্য করতে পারি তবে আমি তা করব। এর আগে ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে দ্রুত এই সংঘাত থামবে। বলেছিলেন, আমার আশা খুব দ্রুত এটা থামবে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় 26 জনের মৃত্যু হয়। জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অংশে প্রত্যাঘাত করা হয়। ভারতীয় সেনার দাবি, পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। দুদেশের মধ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত এখনো পর্যন্ত নেই। এই পরিস্থিতিতে এবার মধ্যস্থতার বার্তা দিলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। পহেলগাঁও হামলা 2 সপ্তাহের মাথায় মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিন্দুর অভিযান চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। এই হামলায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে 80 জনেরও বেশি জঙ্গির। সেই মৃতদের শেষকৃত্যেই দেখা গেল লস্কর কমান্ডো হাফিজ আব্দুল রাফিউকে। তার পাশে দাঁড়িয়ে রয়েছে পাক সেনা জওয়ানেরাও। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, এরপরেও জঙ্গিবাদে মদত দেওয়ার বিষয়টি কিভাবে অস্বীকার করছে পাকিস্তান? ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সবচেয়ে ভিতরে মুরিদকেতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মঙ্গলবার রাতে। জায়গাটি লাহোর শহর থেকে মাত্র 42 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানেই 3 জঙ্গির শেষকৃত্যে দেখা গেল লস্কর শীর্ষ নেতা, তার পাশেই দাঁড়িয়ে পাক সেনা, পাকিস্তানের পুলিশ কর্মীরা। এছাড়াও ছিল প্রশাসনিক অন্যান্য আধিকারিকেরাও। এছাড়াও জঙ্গিদের কফিনগুলি পাকিস্তানের পতাকায় মোড়া হয়েছে। পাকিস্তানকে ভারত বুঝিয়ে দিয়েছে তাদের জায়গা ঠিক কোথায়। ভবিষ্যতে আশা করি এমন কাজ করতে বারংবার ভাববে নির্লজ্জ পাকিস্তান। তবে শুধু নির্লজ্জই নয়, মিথ্যাবাদীও। নিজেদের হারের পরও শিক্ষা হয়নি। ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করছে পাকিস্তান। ক্ষমতায় এঁটে উঠতে পারেনি, তাই মিথ্যাচারে এখন ভরসা নির্লজ্জ পাকিস্তানের। অপারেশন সিন্দুরে তছনছ পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি। ভারতের সেনার সামনে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের বাহিনী। লজ্জায় মুখ লুকোনোর জায়গা নেই। তাই পাকিস্তানের এখন হাতিয়ার ফেক সোশ্যাল মিডিয়া। এই মাধ্যমকে কাজে লাগিয়েই একের পর এক মিথ্যা প্রচার করছে পাকিস্তান। নিজেদের সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা ঢাকতেই পুরনো ছবি, নকল ভিডিও প্রকাশ করে নানা দাবি করছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেছেন, ভারতের হামলার জবাব দিয়েছে নাকি পাকিস্তানও। কিভাবে দিয়েছে সেই জবাব তিনি জানিয়েছেন, ভারতের 5টি যুদ্ধ বিমান গুলি করে নাকি নামিয়েছে পাক সেনা, তার মধ্যে 3টি রাফাল। সংবাদ মাধ্যম CNN কে দেওয়া একটি সাক্ষাৎকারে এর প্রমাণ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারতীয় সোশ্যাল মিডিয়াতেই যুদ্ধ বিমানগুলির ধ্বংসাবশেষের ছবি দেখা গিয়েছে। আসিফ আরও বলেন, এই সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পাকিস্তান যুদ্ধ চায় না। এরপরই অপারেশন সিন্দুর নিয়ে সুর চড়ান পাক প্রতিরক্ষা মন্ত্রী। It's all over the social media, or Indian social media, not on our social media. The debris of these jets fell into Indian occupied Kashmir. No Chinese equipment. We have Chinese planes, JF-17 and JF-10. They are Chinese planes, but they are being manufactured, assembled in Pakistan now. We have very close to Islamabad, we have a facility over there where these planes are manufactured. And if India can buy planes from France and use them, we can also buy planes from China or Russia or United States or UK and use them. And let me say one thing. They have already admitted that the 3 planes were down. Missiles were fired by our planes and they were shot down. কিন্তু কেন্দ্রীয় তথ্য যাচাই সংস্থা PIBর তরফে ফ্যাক্ট চেক করে জানানো হয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। সোশ্যাল মিডিয়ায় যে রাফাল বিমান ধ্বংসের ভিডিও প্রচার করা হয়েছে তা 2021 সালের পঞ্জাবের মোগায় ভেঙে পড়া MiG-21 বিমানের ভিডিও। এর সাপেক্ষে পাকিস্তানের কাছে কোনো প্রমাণ নেই।
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। তারপরই নিজেদের মুখ বাঁচাতে এখন মিথ্যাচারের পথে পাকিস্তান। পাশাপাশি আরও বেশ কিছু ফেক ভিডিও প্রচার করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানে নাকি ভারতীয় সেনা সাদা পতাকা উড়াচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। আবার কোথাও এটাও বলা হচ্ছে যে ভারতের সেনা শিবির নাকি ধ্বংস করা হয়েছে। তারও কোনো প্রমাণ নেই পাকিস্তানের কাছে। হাই নিউজ। অপারেশন সিন্দুরের জেরে বড় ধাক্কা অসামরিক বিমান চলাচলে। বৃহস্পতিবার বিভিন্ন বিমান সংস্থা দেশ জুড়ে 430টি ফ্লাইট বাতিল করেছে। আপাতত আগামী 10ই মে পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে 27টি বিমানবন্দর। বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে 24টি আন্তর্জাতিক রুট। বিদেশি বিমান সংস্থাগুলিও আপাতত পাকিস্তান এবং ভারত পাক সীমান্তের আকাশ এড়িয়ে চলছে। 7ই মে বুধবার ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দেশ জুড়ে বেসামরিক বিমান চলাচলে বড়সড় প্রভাব পড়েছে। ওই হামলার পর ভারতের উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলের 27টি বিমানবন্দর বাণিজ্যিক ফ্লাইটের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে 10ই মে শনিবার পর্যন্ত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভারতের বিভিন্ন বিমান সংস্থা প্রায় 430টি ফ্লাইট বাতিল করেছে, যা দেশের নির্ধারিত ফ্লাইটের প্রায় 3 অংশ। পাকিস্তানের বিমান সংস্থাগুলিও 147টি ফ্লাইট বাতিল করেছে, যা তাদের মোট নির্ধারিত ফ্লাইটের প্রায় 17%। পিটিআই এর তথ্য অনুযায়ী এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাশা এয়ার ও কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের বিভিন্ন গন্তব্যের ফ্লাইট বাতিল করেছে। ফ্লাইট রেডার 24-এ দেখা গেছে কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত বিস্তৃত ভারতের পশ্চিম সীমান্ত এবং পাকিস্তানের উপরিভাগের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। নিরাপত্তাজনিত কারণেই অধিকাংশ আন্তর্জাতিক বিমান সংস্থা পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে এবং বিকল্প হিসাবে মুম্বাই ও আহমেদাবাদ রুট ব্যবহার করছে। বন্ধ হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শ্রীনগর, জম্মু, লে, চণ্ডীগড়, অমৃতসর, লুধিয়ানা, পাতিওয়ালা, ভাটিন্ডা, হালওয়ারা, পাঠানকোট, ভুন্তার, শিমলা, গগ্গল, ধর্মশালা, কিশনগড়, জয়সলমের, যোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্ডলা, কেশড, ভুজ, গোয়ালিয়র ও হিন্ডন। বুধবার ভারত সরকার প্রায় 25টি আন্তর্জাতিক রুট বন্ধ করে দেয়, যেগুলোর মাধ্যমে বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করত। সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র অভিযান চালানোর দিনে এই পদক্ষেপ নেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ শুধু উভয় দেশের মধ্যে সামরিক উত্তেজনা নয়, বরং আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থাকেও মারাত্মকভাবে প্রভাবিত করছে। বাণিজ্যিক বিমান চলাচলের এমন বাধা যাত্রীদের যেমন অসুবিধায় ফেলেছে, তেমনি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতেও বড় ধাক্কা এনে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নজরদারির মধ্যে রয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে বলেই জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দেশ জুড়ে মক ড্রিলের অংশ রাজধানীও। ব্ল্যাকআউটে আধারে ঢাকল নয়াদিল্লি। ছাড় দেওয়া হলো হাসপাতাল, ওষুধের দোকান, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর আবাস, মেট্রো স্টেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলি। অপারেশন সিন্দুর মিশনের আবহেই দেশে মক ড্রিল, আর তারই অংশ হিসেবে অন্ধকারে ঢাকল রাজধানী দিল্লি। সন্ধ্যা 8টা থেকে 8টা 15 পর্যন্ত প্রায় 15 মিনিট সম্পূর্ণ ব্ল্যাকআউটে রইল নয়াদিল্লি। দিল্লি পৌরসভার তরফে একথা জানানো হয়েছে। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, অধিকাংশ বাড়ি, অফিস, রাস্তাঘাট অন্ধকারে ঢেকে গেলেও ছাড় দেওয়া হয়েছে হাসপাতাল, ওষুধের দোকান, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রী আবাস, মেট্রো স্টেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলি। তবে ইন্ডিয়া গেট, দূতাবাস ও অন্যান্য প্রশাসনিক ভবন অবশ্য ঢাকা পড়ল অন্ধকারই। প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করে বুধবার দেশ জুড়ে সাধারণ মানুষকে সচেতন করতে অসামরিক মহড়া হবে। দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 259টি জায়গায় এই মহড়ার নির্দেশিকা দিয়েছিল অমিত শাহ দপ্তর। তার মধ্যে বাংলার 23টি জেলার 31টি জায়গাও ছিল। পাশাপাশি পঞ্জাবের অমৃতসরেও দেখা গেল একই ছবি। এদিকে তার আগেই মঙ্গলবার ভোররাতে অপারেশন সিন্দুর চালায় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। ভারতের হাতে সজোরে থাপ্পড় খেয়ে ফুঁসছে এখন পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পাশাপাশি পাক সেনার তরফেও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সময় সুযোগ বুঝে ভারতকে এর জবাব দেওয়া হবে। এই পরিস্থিতির মাঝে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, দেশের আধা সেনার সমস্ত জওয়ানের ছুটি বাতিল করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি ও সিআইএসএফ এর মতো প্রধান সব আধা সামরিক বাহিনীর নিজেদের কর্তব্য পালনে ফিরতে হবে জওয়ানদের। তারই মাঝে মক ড্রিলের মধ্য দিয়ে অসামরিক প্রস্তুতিও বুধবার সেরে রাখল ভারত। হাই নিউজ।
নজর রাখবো পরবর্তী খবরে। যাত্রী সমেত ভেঙে পড়ল হেলিকপ্টার। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায়। মৃত্যু হয়েছে 6 জন পর্যটকের। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ভিতরে ছিলেন মোট 6 জন যাত্রী। কিছু দূর যাওয়ার পরেই উত্তরকাশী জেলার কপ্টারটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলার বাহিনীর কর্মীরা। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। পুলিশ জানাচ্ছে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 6 জন পর্যটকের। কিন্তু কি কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে আশ্বাস দিয়েছেন পুলিশের আধিকারিকেরা। দুর্ঘটনাটির পরই শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। নজর রাখবো ওয়েদার আপডেটে। বৃহস্পতিবার থেকে আগামী 7 দিন শুষ্ক আর্দ্রতাজনিত গরমে অস্বস্তিতে থাকবে বাংলা। ঝড় বৃষ্টি আপাতত কোনো সম্ভাবনাই নেই। দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা বাতাসের বদলে উত্তর পশ্চিম দিকে শুষ্ক বাতাসের কারণেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ চড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। 40 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। বাকি জেলাগুলিতেও তপ্ত পরিস্থিতি থাকবে। একই পরিস্থিতি থাকবে কলকাতাতেও। বৃহস্পতিবার থেকে রবিবার অর্থাৎ 11 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। শনিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে মালদার পরিস্থিতি একই থাকবে। বাকি অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। রবিবার অর্থাৎ 11 তারিখ দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের জেলা হাওড়া, হুগলি, কলকাতা, মেদিনীপুরেও অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে নতুন সপ্তাহের প্রথম দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার 12 তারিখে দক্ষিণবঙ্গের পূর্বের জেলাগুলি মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 13 তারিখেও একই ছবি থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের জেলাগুলিতে। সেখানেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতো অস্বস্তিকর গরম নয়, বরং আরও কয়েকদিন বৃষ্টির পরিস্থিতি চলবে উত্তরবঙ্গে। রবিবার আগামী 11 তারিখ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 90% ও সর্বনিম্ন 48%। বৃহস্পতিবার দিন আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি থেকে 27 ডিগ্রির আশেপাশে থাকবে। হাই নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।